ওকে, আজকে আমরা ক্লাস করব, পাশাপাশি আজকে একটু মোটিভেশন নিব আর কি। আজকে একটা বলা যায় একটা মোটিভেশনাল ক্লাসও হবে, কারণ অনেকের পড়ার গতি মনে হচ্ছে যে কমে গেছে। তো গতিটাকে একটু বাড়ানো প্রয়োজন। এই জন্য প্রথমে আমরা একটু মোটিভেশনাল ক্লাস নিব, তারপরে আমরা পড়াশোনা শুরু করব। আচ্ছা, ওকে। ধরেন যে সবাই তো অনেকে পড়াশোনা করছে, অনেকে অ্যাপ্লাই করছে। অ্যাপ্লাই যদি প্রায় 1,000 জন করে বা 10,000 জন করে, প্রিপারেশন নেয় হচ্ছে কতজন? 500 জন। ঠিক আছে, প্রিপারেশন কিন্তু বেশি নেয় না, প্রিপারেশন নেয় কতজন? 500 জন। এখন ওই 500 জনের মধ্যে 100 জনের হচ্ছে জব হয়। এখন যে 100 জনের জব হয়, ওই 100 জনের জব দেখে বাকি যে 10,000 জনের প্রায় 9,900 জন আফসোস করে। ঠিক আছে, তো এখন এখন আপনি ওই আফসোসের মধ্যে থাকবেন কিনা সেটা বিষয়। আপনি কি আফসোস হবেন, নাকি হচ্ছে ওই 100 জনের মধ্যে টিকে নিজেকে দেখাবেন যে হ্যাঁ আমিও পারি? বিষয়টা কিন্তু এরকমই। তো ফ্রেন্ডদের যখন চাকরি হবে, তখন আপনি শুভকামনা জানাবেন ঠিকই, কিন্তু মনে মনে কিন্তু জ্বলবেন যে কেন আমার চাকরিটা হলো না। এবং খুবই কষ্ট লাগবে, তখন মনে হবে যে আমি যদি একটু পড়াশোনা করতাম তাহলে তো ভালো করতাম। কেন যে পড়লাম না, আমি তো ওর সাথে খারাপ স্টুডেন্ট না। একটা কথা মনে করে দেই যে স্টুডেন্ট লাইফের ভালো রেজাল্ট চাকরির ক্ষেত্রে খুব একটা কাজে লাগে না। চাকরির ক্ষেত্রে কাজে লাগে হচ্ছে এই প্রিপারেশন, জব প্রিপারেশনটা। আপনি 3 পয়েন্ট আপ হলো মানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। 3 পয়েন্ট আপ হলো মানে যদি অ্যাপ্লাই করার পরে ভালো পড়াশোনা করেন, এমসিকিউ বা রিটেন বা চাকরির প্রিপারেশন যদি ভালো নেন, তাহলে কিন্তু আপনার চাকরি হতে বাধ্য। ওই যে সিজিপি 3.90 পাইছে, ও যদি কম প্রিপারেশন নেয় তাও কিন্তু লাভ নাই। ঠিক আছে, তো ও যদি বেশি প্রিপারেশন নেয়, আপনি বেশি প্রিপারেশন নেন, তাহলে তো দুজনেরই একটা কম্পিটিশন চলবে। আর রেজাল্টের জন্য কিন্তু ভাইভাতে খুব বেশি যে ইফেক্ট পড়ে ব্যাপারটা এরকম না। ভাইভাতে ইফেক্ট পড়ে হচ্ছে বা রিটেনে ইফেক্ট পড়ে হচ্ছে আপনি কি লিখলেন বা কি বলতে পারলেন সেটার বিষয়ে। এখন চিন্তা করেন যে, ধরেন সবাই চিন্তা করেন, মনে করেন যে পরীক্ষা হয়ে গেল, এমসিকিউ হয়ে গেল। তো এখন এমসিকিউ এ এই ব্যাচের 5 জন টিকলো আর বাকিগুলো টিকলো না। তাহলে এখন এই 5 জনকে দেখে কিন্তু বাকি সবারই আফসোস হবে। তো এখন আপনি কি এই আফসোসের মধ্যে পড়তে চাচ্ছেন, নাকি ওই যারা যে 5 জন সফল হবে তার মধ্যে পড়তে চাচ্ছেন? তো এখন পড়াশোনার কিন্তু গতি বাড়াতে হবে এই জন্য। কেন পড়াশোনার গতি বাড়ানো দরকার? অন্যকে দেখে যেন আফসোস না হয়। ওই আফসোস না, হিংসা হবে এটা না, কিন্তু মনের মধ্যে একটা কষ্ট হবে, আমি যদি পড়াশোনা করতাম, আমিও তো অ্যাপ্লাই করেছি, তা আমি যদি পড়াশোনা করতাম তাহলে কিছুটা হলেও আমারও আসতো। ঠিক আছে, তো পড়াশোনার গতি কার কার কম আছে একটু দেখি। আচ্ছা, আর কারো? আচ্ছা, অনেকে হাত তুলছে। তো ম্যাক্সিমামেরই পড়াশোনার গতি কমে গেছে। তো এরকম করা যাবে না। ঠিক আছে, পড়াশোনার গতি বাড়াতে হবে। পড়াশোনার গতি যদি কম থাকে তাহলে আহ, খুবই কষ্টে থাকবেন কয়েকদিন পরে, যখন বিশেষ করে প্রিলির রেজাল্ট দিবে তখন, তারপর রিটেনের রেজাল্ট দিবে তখন, আবার যখন ভাইভাতে অন্যদের চাকরি হয়ে যাবে, তখন আর একটা বড় একটা ধাক্কা লাগবে। ঠিক আছে, আমিও তো অ্যাপ্লাই করছিলাম টাকা খরচ করে। তো আমি কেন ভালো করে পড়লাম না? একটু ভালো করে পড়লেই তো আমার চাকরি হয়ে যেত। তো ঠিক আছে, সবাই একটু হাত নামান এখন। এখন কিভাবে পড়াশোনা করতে পারেন? পড়াশোনা করার হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে রাতে পড়াশোনা করতে হবে এবং সকালে পড়াশোনা করতে হবে। এখন থেকে রেগুলার 6 থেকে 8 ঘন্টা পড়াশোনা করতে হবে। কমপক্ষে কয় ঘন্টা?
6 ঘন্টা। এখন আপনি নিজেকে বলেন যে কত ঘন্টা পড়াশোনা করছেন। এখন নিজেকে বলেন যে কত ঘন্টা পড়াশোনা করছেন। এখন যদি 1 ঘন্টা করেন তাহলে এই পড়াশোনা দিয়ে হবে না। দাওয়াত খাইছেন, এই পড়াশোনা দিয়ে হবে না। শুধু দাওয়াত খাই বেড়াবেন, ঘুরে বেড়াবেন, এগুলো দিয়ে কখনোই হবে না। ঠিক আছে? ফিরোজা কিছু বলবে? আসসালামু আলাইকুম স্যার। স্যার হচ্ছে আপনি যে বললেন 6 থেকে 8 ঘন্টা, তো যারা জব করে ওরা কিভাবে কি করবে, ওদের জন্য কি সেম? হ্যাঁ, যারা জব করে তারা তো 6 ঘন্টা টাইম বের করতে পারবেই, পারবে না কেন? সকালে 3 ঘন্টা বের করবে, সন্ধ্যার পরে 3 ঘন্টা বের করবে, হয়ে গেল। ঠিক আছে? এই করতে হবে। আর দিনের মধ্যে যদি মানে 1টা ঘন্টা সময় বের করা যায় তো এটা তো ভালো। করতেই হবে, উপায় নাই। 6 ঘন্টা না হোক, 4 ঘন্টা হোক, তাও তো পড়তে হবে, শুরু করতে হবে। শুরু করতে করতে দেখবেন যে আহ, 6 ঘন্টা হয়ে গেছে বা 8 ঘন্টা হয়ে গেছে, এরকম হবে। যখন পড়াশোনা একটু ভালো লাগবে, বেশি ভালো লাগবে, তখন দেখা যাবে যে আহ, মনে হবে যে হ্যাঁ, এইটা বাদ দিয়ে এটা করি। তখন হয় জব প্লাস হচ্ছে পড়াশোনা, এটা দুটোই চলবে। আদার্স আদার্সও কিছু কাজ থাকে, সেগুলো থেকে নিজেকে গুটিয়ে নিতে হবে। আর যারা যারা হচ্ছে প্রাইভেট জব করে তাদের জন্য একটু কষ্ট। তো চেষ্টা করতে হবে যে ওই জবের সময়ের মধ্যেও কিছু করা যায় কিনা, মানে 1-2 ঘন্টা, অন্তত 1 ঘন্টা বের করা যায় কিনা, এটা কিন্তু একটু দেখতে হবে। যদিও প্রাইভেট জব যারা করে তাদের আসলে ওই মানে ওখানে বসে থেকে পড়াশোনাটা আসলে এনার্জি হয় না। আবার কেউ এক একজন এক এক রকম কথা বলে। ঠিক আছে? সরকারি জবের ক্ষেত্রেও এরকম, যেগুলো বিভিন্ন অফিসে সবাই একসাথে বসে, তাদের একটু প্রবলেম হয়। এখন মিনিমাম 4 ঘন্টা তো পড়তে হবে। 4 ঘন্টা দিয়ে অবশ্য হবে না। 4 ঘন্টা দিয়ে 2 বছর লাগবে প্রিপারেশন শেষ করতে। তাহলে মিনিমাম 6 ঘন্টা পড়তে হবে। এখন 6 ঘন্টা বের করবেন, আপনি আপনার মতো করে বের করবেন, প্রত্যেকেই বের করবেন। প্রথমে 6 ঘন্টা বের হবে না, প্রথমে 3 ঘন্টা বের হবে, 5 ঘন্টা বের হবে, 4 ঘন্টা বের হবে, তারপরে ধীরে ধীরে অটোমেটিক 6 ঘন্টা বের হবে। ঠিক আছে? মানে আদার্স যত কাজ আছে, যদি যারা যারা জব করে, জবে যদি মানে 9টা 5টা অফিস হয়, তাহলে সকালে মিনিমাম 5টা থেকে পড়াশোনা শুরু করতে হবে। 5টা থেকে 8টা পর্যন্ত পড়াশোনা করে এই 3 ঘন্টা পড়াশোনা করতে হবে। মাঝখানে শুধু নামাজের ব্রেক থাকবে, আধা ঘন্টা হয়তো সর্বোচ্চ। তো এই এই সময়টা পড়াশোনা করতে হবে। এবং আহ, যারা হচ্ছে আনম্যারিড তাদের জন্য বাবা মা বা অন্য কাউকে বলতে হবে রান্না করে দাও। ঠিক আছে? আপাতত এই 6 মাস, 1 বছর নিজে কম রান্না করলেই হবে। আর যারা জব করে না তারা রান্না করুক, সমস্যা নেই। কিন্তু যারা জব করে তাদের জন্য আপাতত মানে বলতে হবে কেউ একজন রান্না করে দেখ, বা কেউ আসুক 6 মাসের জন্য। ঠিক আছে? তো যেভাবে হোক, মানে যেভাবে হোক ব্যবস্থা করতে হবে। মানে এক একজনের এক এক রকম প্রবলেম থাকবে, তার মধ্যে থেকে বের করতে হবে। ঠিক আছে? তো এখন জব মানে খুবই খুবই কঠিন মুহূর্ত চলতেছে সবার, হ্যাঁ। কারণ প্রিপারেশন মানে হচ্ছে কঠিন সময়। আর যখন রেজাল্ট বের হবে তখন হচ্ছে যারা চাকরি পাবে তাদের জন্য ভালো সময়। তো চাকরি পাওয়ার জন্য, চাকরি এখন এই যে নতুন স্কেল হচ্ছে, মিনিমাম এই জবে মিনিমাম 40+ বা 45 থেকে 50+, 50 স্যালারি হবে, চিন্তা করা যায়। মানে এই 10ম গ্রেডেই। তাহলে এখন এই জবের জন্য পড়াশোনা করতে হবে না। প্রাইভেট জবে তো মানে স্যালারি অত বাড়েই না। এখন কিন্তু মানে যদি স্কেলটা হয়ে যায়, পে স্কেল হয়ে যায়, তাহলে কিন্তু গভর্নমেন্ট জবটা মানে এখন অনেক ভালো। একসময় মানুষ গভর্নমেন্ট জব ছেড়ে প্রাইভেট জব করতো কারণ স্যালারি কম ছিল। কিন্তু এই স্কেলটা যদি হয়ে যায় তাহলে কিন্তু আবার স্যালারিটা বেড়ে যাবে। তো তখন কিন্তু সবারই আফসোস হবে যে কেন আমি ভালো করে পড়লাম না। ঠিক আছে? এখন আফসোসের পাত্র বা পাত্রী হতে চাইলে পড়াশোনা বাদ দিয়ে বসে থাকলেই হবে, বা 1-2 ঘন্টা করে পড়াশোনা করতে হবে। তা এখন 1-2 ঘন্টা করে পড়াশোনা করলে কখনোই সিলেবাসও কাভার হবে না, চাকরিও হবে না। ওকে? আচ্ছা, সৌরভ হোসেন কিছু বললো মনে হয়।
স্যার আজকে একটা ফেসবুক গ্রুপে দেখলাম হচ্ছে হেদায়েত বিন নূর নামে একজন ভাইয়া উনি লিখছেন যে জুনিয়র ইন্সট্রাক্টরের পরীক্ষাটা ডিসেম্বরের লাস্ট সপ্তাহ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি। এটা এটা আসলে কত? এটা আসলে মানে হচ্ছে ও মাঝে মাঝে হেদায়েত ভাই মাঝে মাঝে আপডেট দেয়। কিছু কিছু সত্যি হয়, কিছু কিছু মিথ্যা হয়, হ্যাঁ, ভুল হয়। তো এখন হয়ে যেতে পারলে তো সম্ভাবনা খুবই কম, হ্যাঁ, ওইটা অনেক সময় কিছু ওই যে বলে না হতে পারে, হবে এটা বলে নাই, ঠিক আছে, হতে পারে ওই কিছু জিনিস বলে দেয়। একটু কোচিং টোচিং অনেক চালায় তো, মানে অনেক সময় একটু ছাত্রছাত্রী যেন আসে, তাদের প্রিপারেশন নেয়, এটাও একটা কিছু কারণ থাকতে পারে। তো ডিসেম্বরের লাস্ট উইকে কোনো পরীক্ষা হবে কিনা আমার সন্দেহ, কারণ হচ্ছে নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে। এই বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে নভেম্বরের 15 তারিখের মধ্যে আমাদের রেজাল্ট দিতে বলছে। তো নভেম্বরের 15 তারিখের মধ্যে যদি সরি ডিসেম্বরের 15 তারিখের মধ্যে রেজাল্ট দিতে বলছে, তার মানে আমাদের কি করতে হবে, নভেম্বরের মধ্যে পরীক্ষা শেষ করতে হবে অথবা নভেম্বরের 5 তারিখে শেষ করতে হবে। কোনোভাবে 15 তারিখে আপ করা যাবে না। তো সেখানে চাকরির পরীক্ষা 15 তারিখের পরে দিবে, ডিসেম্বরের 15 তারিখের পরে দিবে, মনে হয় না। ডিসেম্বরে মনে হয় না কোনো পরীক্ষা রাখবে লাস্ট উইকে বা জানুয়ারিতে তো যাবেই না। তো দেখা যাক কি হয়। তো উনি বলছে একটু পড়াশোনা করেন, সবার একটু গতি বাড়ুক। আমরা ডিসেম্বর ধরেই তাহলে পড়াশোনা করি, সবাই চেষ্টা করবেন। আমি বলছিলাম গ্রুপে 250 জন হলে একটা ফ্রিতেই আমি সিলেবাস দিয়ে দেবো। তো এখন 250 হয়নি, প্রায় 200। তো হয়ে গেলে দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আবার বলেন কিছু। ভাইয়া যদি ধরেই নি যে ডিসেম্বরের লাস্টে পরীক্ষা হবে তাহলে আমরা 2 মাস সময় পাচ্ছি। সেই 2 মাসের মধ্যে কিভাবে প্রিপারেশন নিলে আসলে প্রস্তুতিটা কমপ্লিট হতে পারে? আচ্ছা, এক নম্বর কথা হচ্ছে যারা জব করে তাদের জন্য, ফার্স্টটা হচ্ছে যারা জব করে তাদের জন্য 2 মাস প্রিপারেশন নেওয়া সম্ভব না, ঠিক আছে। তো তাহলে কি করতে হবে আসলে, ভাষা ভাষা পড়াশোনা করতে হবে। আসলে ভাষা ভাষা পড়াশোনা করে এমসিকিউ এ টেকাও টাফ হয়ে যায়, ঠিক আছে, যারা জব করে তাদের বলতেছি। তো তাদের জন্য আসলে চেষ্টা করতে হবে যে 6 ঘন্টা মিনিমাম পড়াশোনা করার জন্য বের করতে হবে। তো 2 মাসে 6 ঘন্টা করে যদি একটানা 2 মাস পড়ে, তো এমসিকিউ এ অনেক সময় পাস করতেও পারে, অস্বাভাবিক কিছু না, ঠিক আছে। অনেকের তো অনেকে আগে থেকে পড়াশোনা করা আছে, চাকরি যে যারা পাইছে তাদের তো একটু পড়াশোনা আছে, তো ওইটা হয়তো কাজে লাগায় হয়ে যেতে পারে। আচ্ছা, যারা ফ্রেশার যারা ফ্রেশার তাদের জন্য হচ্ছে তারাও 2 মাসে প্রিলিতে টিকতে পারে, কোনো সমস্যা নেই। কি করতে হবে, মানে বই, খাওয়া দাওয়া আর ঘুম, আর কিছু না। বাইরে যদি হাঁটতেও যায় চিরকুট নিয়ে হাঁটাহাঁটি সবসময় পড়াশোনা করতে হবে, ঠিক আছে। তো এই পড়াশোনা করলে কয়েকটা লাভ আছে, সামনে নিবন্ধনও আছে, তো সেটাও হয়ে যেতে পারে, এটা না হলেও সেটাও হয়ে যেতে পারে, ওকে। তো এই জন্য যেটা উচিত যে সময় আর নষ্ট করা যাবে না, যারা সময় নষ্ট করবে তাদের কিন্তু রেজাল্টে কিছু হবে না। স্যার এনটিআরসি এর সার্কুলার কি মাসে আসতে পারে? এনটিআরসি সার্কুলার তো সম্ভাবনা খুবই কম এবছরে আসার। তো নির্বাচনের পরে সম্ভাবনা, যারা এবার অষ্টম সেমিস্টারে আছে তারা হয়তো অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এ কারণ হচ্ছে যারা এই যে 18তমতে যারা জয়েন করছে, মানে জয়েন এখনো, তাদের এখনো বেতন চালু হয়নি। সে বেতনটা চালু না করা পর্যন্ত মনে হয় না এটা আসলে দিবে, ঠিক আছে। আবার তো মানে এই যে এনটিআরসি শিক্ষকদের আন্দোলন হলো, মানে এর মধ্যে আবার দিবে কিনা, মানে এটাও একটা বিষয়। তো সার্কুলার হতে স্যার সময় লাগবে। আমাদের এই পোস্টটা নিয়ে নাকি একটু ঝামেলা হচ্ছে, যারা নাকি স্টেপে ঢুকছিল তারা নাকি হচ্ছে এটা পার্মানেন্ট করার জন্য ইয়া করতেছে আমাদের সাথে। না, এইটা হচ্ছে যে স্টেপে যারা জব করছে তাদের বিষয়টা হচ্ছে যে ওদের পোস্ট আলাদা, হ্যাঁ, এরা এই যে ছেলে পেলে বোঝে না তো, মানে শুধু শুধু মানে গ্রুপিং করে। তো স্টেপের পোস্টের সাথে এই পোস্টগুলোর কোনো সাংঘর্ষিক না, ওটা আলাদা একটা পোস্ট, মানে আলাদা আগে থেকে সংরক্ষিত করাই আছে, ঠিক আছে। তো বা আলাদা আলাদাভাবে পদ ক্রিয়েট করা হবে, এইটা না যে এর জন্য মানে আহ, মানে এই ওদের নিয়োগের জন্য এই পদ কমে যাবে এরকম কিছু না, ঠিক আছে। তো এরকম না, আর স্টেপের হচ্ছে যেরকম ডিপ্লোমার ছেলেপেলেরা বেশি করে, জুনিয়র ইনস্ট্রাক্টর কয়টা নিয়োগ হবে, কতজন হবে, বেশি তো না, অল্পজন। জুনিয়র ইনস্ট্রাক্টরে কতজন, অনেক অল্পজন, খুব বেশি না। তো আর ওইটার জন্য যে ইফেক্ট পড়বে এরকম কিন্তু হয়তো 10% ইফেক্ট পড়তে পারে,
কিন্তু 100% বা 50% ইফেক্ট পড়বে না। ঠিক আছে? তো এটা হচ্ছে যে ওই ছেলেপেলে এমনি ওরা ওই যে টিকতে পারে না, ওরা মানে লাফালাফি করে এরকম। আচ্ছা। স্যার, আমাদের কাছে যে বিষয়ভিত্তিক বই আছে, যে কোনো টপিকস, যেমন জিকের জন্য বা বাংলার জন্য, এই প্রতিটা বইয়ের টপিকস এর শেষে, যে কোনো একটা টপিকস এর শেষে মানে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো দেয়া থাকে। এইগুলো আমাদের পিলির জন্য কতটা হেল্পফুল বা কতটা কভার করে? আচ্ছা, বিষয় হচ্ছে এক নম্বর কথা হচ্ছে টপিক আগে পড়তে হবে। ঠিক আছে? আগে কি করতে হবে? টপিক পড়তে হবে। টপিক পড়ার পরে ওইগুলো পড়তে হবে, কিন্তু পড়ার নিয়ম কিন্তু এটাই। টপিক পড়ার পরে ওইগুলো কিন্তু পড়তে হবে। হ্যাঁ? তো এখন কেউ যদি ডিরেক্ট যে এমসিকিউ পড়ে, তাহলে ও ও চাকরি মানে এমসিকিউ টিকবে না। মানে এত ইজি না আসলে। ঠিক আছে? শুধু যদি কেউ এমসিকিউ পড়ে, সবার শেষে যে এমসিকিউ গুলো সেটা পড়ে, তাহলে চাকরি হবে না। আগে টপিক পড়তে হবে। টপ তো পড়ি, বাট এর সমস্ত তথ্যগুলো আসলে মাথায় ধরে রাখা একটু টাফ হয়ে যায়। বাট যেগুলো হচ্ছে কি বিগত পরীক্ষায় আসছে, ওইগুলো যদি একদম 100% কমপ্লিট করা যায়, তাহলে কি প্রিলিতে টিকা সম্ভব? আচ্ছা, এটা যেহেতু কোশ্চেন আসলে বলি যে বিপিএসসির প্রিলি নিয়ে, নন ক্যাটাগরি প্রিলি নিয়ে যদি বলি, তাহলে আহ, আমি এটা আমার পেইড গ্রুপে বলে দিছি যে যদি কেউ প্রাইমারি, বিসিএস এবং নিবন্ধন যা আছে সব ব্যাখ্যা সহ পড়তে পারে, তাহলে যে কোনো ইংলিশ, বাংলা, জিকে, তাহলে হচ্ছে এবং মনে রাখতে পারে, তাহলে এই ইয়েতে টিকবে। ঠিক আছে? তাহলে এই যে নন ক্যাডারের যে প্রিলি হয়, এটা টেকা ইজি আর কি। হ্যাঁ, মানে জেনারেলদের যে নন ননের যে কোশ্চেনগুলো যত হার্ড হয়, টেকনিক্যাল টেকনিক্যালদের কিন্তু অত হার্ড করে না, একটু হলেও কিছু কমন দেয় আর কি। তো ব্যাখ্যা থেকে অনেক প্রশ্ন আসে। ঠিক আছে? তো এই জন্য করতে হবে কি, ব্যাখ্যা সহ পড়তে হবে। আর ব্যাখ্যা সহ যখন পড়তে যাব, তখন তো ওই টপিক আবার পড়া লাগে। এই জন্য যেটা বিষয় সেটা হচ্ছে যে আসলে এইভাবে শুধু রিডিং পড়লে তো হবে না। যাদের সামর্থ্য আছে তারা, মানে তাদের হচ্ছে উচিত যেরকম লাইভ কোর্স করা। ঠিক আছে? সেটা যেখানেই হোক। মানে আমি হয়তো মনে করতে পারি আমার পেইড ব্যাচ চলছে দেখে আমি বলতেছি, ব্যাপারটা এরকম না। তো লাইভ কোর্স করা উচিত, কারণ লাইভ কোর্স করলে কি হয়, অটোমেটিক ওই যে টিচার যে কথা বলে সেটা ব্রেনে ঢুকে যায়, তখন ওটা আর ভোলে না। সেটা অফলাইনে হলে করতে পারলে খুবই ভালো, অফলাইনে না করতে পারলে অনলাইনে। আর আরেকটা বিষয় হচ্ছে, যারা বসে থাকে যে হ্যাঁ আমার সময় বেশি আছে, তারা অফলাইনে কোনো একটা এক্সাম ব্যাচে পরীক্ষা দেওয়া উচিত। ঠিক আছে? অফলাইনে এক্সাম ব্যাচে পরীক্ষা দেওয়া উচিত। বিভিন্ন ধরনের কোচিং সেন্টারগুলোতে মাসে 300 টাকা বা মানে পুরো কোর্স হচ্ছে বিসিএস ভিত্তিক যে কোর্সগুলো ননের, সেখানে হচ্ছে 2000 টাকা নেয় এরকম। তো এইগুলো মানে যদি কেউ মনে করে যে আমি আর বেশি ভালো প্রিপারেশন নেব, তাহলে আমার সাজেশন থাকবে যে কোনো একটা এক্সাম ব্যাচে ভর্তি হওয়া। মানে সেটা অনলাইন হোক বা অফলাইন হোক। অফলাইনে যদি কেউ করতে পারে বেটার, তো অফলাইনে যদি না পারে তাহলে সে যেন অনলাইনে ভর্তি হয়, অন্তত এক্সাম ব্যাচে। ঠিক আছে? প্রথম সাজেশন হচ্ছে যে লাইভ কোর্স করা, সেটা অনলাইন হোক বা অফলাইন হোক, তাহলে ব্রেনে ঢুকে যাবে। সেকেন্ড সাজেশন হচ্ছে সে একটা এক্সাম ব্যাচে ভর্তি হবে, সেটা অনলাইন হোক বা অফলাইন হোক। অফলাইন এক্সাম ব্যাচ হচ্ছে অফলাইনটা বেশি ইফেক্টিভ। ঠিক আছে? কারণ ডিরেক্ট পরীক্ষা নেয় তো, যেগুলো বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানগুলোতে 1500 বা 2000 টাকা নেয়, ওই ওএমআর শিট দেয়, ওএমআর শিটে ডিরেক্ট পরীক্ষা দেওয়া। তো এইটা যদি করতে পারেন তাহলে হচ্ছে সবচেয়ে বেটার হয়। ঠিক আছে? আর এটা না পারলে অনলাইনে। আবার কিছু কিছু এক্সাম, কিছু কিছু গ্রুপ আছে অনলাইনে, যে তারা শিট দিয়ে দিচ্ছে এবং ওইটার উপরই পরীক্ষা নিচ্ছে। এইটা পড়া হচ্ছে বোকামি। ঠিক আছে? শুধু এতটুকু পড়া মানে কি, একদম বোকামি। ওই শিট অনলাইনে দেখে দেখে পড়ছে, পরীক্ষা দিচ্ছে, ওর মধ্যে থেকে আসছে। তো এইটা করা যাবে না। এইটাতে গতবার এই যে গত জুনিয়র ইনস্ট্রাক্টরে অনেকে এরকমভাবে মানে দেখছি, আমার পরিচিত অনেকে এরকম অনলাইন গ্রুপে এক্সাম দিয়ে তাদের মধ্যে খুব কম সংখ্যক জব হয়েছে, যারা আবার অফলাইনেও করছে। ঠিক আছে? কারণ অনলাইনের যে শুধু পরীক্ষাগুলো হলে ভুলটা বেশি হয়, স্টুডেন্টরা ভুলটা বেশি করে। কারণ অনলাইন আর অফলাইন, মানে অফলাইনটা হলে হয় কি, পরীক্ষাটা সবাই স্টুডেন্টরা নিজে পড়ে তারপরে ওএমআর শিট পূরণ করে। আর অনলাইনে তো ওই যে অপশন আছে, এই দেখি যা হয় হবে, দিয়ে দিই একটা। তো এটা কম ইফেক্ট পড়ে, এই জন্য মনে কম থাকে। ঠিক আছে? মনে বেশি রাখার জন্য ক্লাস করতে হবে, সেটা অনলাইন হোক বা অফলাইন হোক।
ওকে, কারণ আমি একটা মানে আহ, বিজ্ঞান প্রাইভেট পড়ছিলাম একবার। তো সেখান থেকে মানে অফলাইনে, হ্যাঁ, সেখান থেকে আমার একটা কোশ্চেন আসছিল, মানে অনেক কোশ্চেন হয়তো আসছিল আমার অত মনে নেই, কিন্তু আমার মনে হলো যে ওই ক্লাসটা যদি আমি না করতাম তাহলে এই বিজ্ঞানে এই প্রশ্নটার অ্যান্সার আমি পারতাম না। মানে টিচার এমনভাবে ঢুকাই দিয়েছিল মাথায় যে এটা আমি কখনো ভুল হওয়ার সম্ভাবনাও নাই। তো আরও কিছু বুঝাইছিল, ওগুলো তো অ্যান্সার করছি, কিন্তু একটা ক্রিটিক্যাল কোশ্চেন যেটা আমি যদি ওই মানে অফলাইনের কোর্সটা না করতাম তাহলে হয়তো আমার এটা হতো না। কারণ চাকরির ক্ষেত্রে 1 মার্ক মানে আপনার যদি বলা হয় যে হ্যাঁ আমার 1 মার্ক দেবো, 1 লাখ টাকা দেবো, তখন মনে হবে আমি 1 লাখ টাকা দিই তাও 1 মার্ক নেই। ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে, এই জন্য প্রিপারেশনটা কিন্তু অনেক স্ট্রং নেওয়া উচিত। অফলাইনে তো আসলে সবার সুযোগ হয় না, অনেক কোর্স ফিটা অনেক বেশি হয় অফলাইনে। তো যার কারণে অনলাইনে অবশ্য একটু কম হয়। তো যে কোনো একটা করা উচিত, অথবা এইটা না পারলে অন্তত এক্সাম ব্যাচে ভর্তি হওয়া উচিত। ঠিক আছে। তো তাহলে হবে কি, মানে ওই কিছু মার্ক হলেও অন্য যারা যারা করে না তাদের চাইতে হলেও মানে কয়েক মার্ক এগিয়ে থাকা যায়। ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? স্যার হচ্ছে যে এমসিকিউ এর সময় মানে ডিফারেন্ট যে মানে সাবজেক্ট গুলো আছে, বাংলা, ইংরেজি, এগুলোর কি আলাদা আলাদা পাস করা লাগে, না বা এরকম কোনো এমসিকিউ, না কাটমার্ক না, থাকে? এমসিকিউ এরকম নাই, এমসিকিউ এরকম নাই। এমসিকিউ পুরোটার উপরেই হচ্ছে। ওভারঅল পুরোটার উপর? ওভারঅল হচ্ছে ওই যে যেটা আমি এর আগে বলছিলাম যে যদি 100 জনের উপরে সিট হয় তাহলে মানে 100 জনের উপরে যদি পোস্ট থাকে 100টার উপরে, তাহলে প্রতি একজনে 10 জন টিকায়। ঠিক হবে, এটা রুলস। মানে 100 জন নিলে 1000 জন টিকাবে, এরকম। কিন্তু যদি 100 জনের নিচে হয় তাহলে মানে ওই পিএসসি যা মনে করবে যে আমি 5 জন করে টিকাতে পারি প্রতি পোস্টের জন্য। যেরকম গতবার জুনিয়র ইনস্ট্রাক্টরের জন্য কয়জন করে টিকাইছে, মনে হয় 1 পয়েন্ট সামথিং। কতজন? 1 পয়েন্ট, মানে একজনের জন্য, মানে একটা পোস্টের জন্য ডাবলও না? ডাবলেরও কম, মানে দুইয়েরও কম। ডাবল, দুই চিন্তা করা রকম। যায়, মানে দুইয়েরও কম। তাহলে মানে বোঝাই যাচ্ছে যে কর্তৃপক্ষ যেটা আসলে মনে করে, মানে ওই রকম কোনো গদাবাড়ির নিয়ম নাই যে তারা এটা করতে বাধ্য। এই জন্য দেখা যায় যে স্যার 100 জনের কম হইলে তো মনে হয় রিটেন পরীক্ষা হবে না। না না, রিটেন পরীক্ষা হবে না এরকম কিছু না। মানে ওইটা হচ্ছে রিটেন পরীক্ষা হবে না বা হবে কি না এটা তো কর্তৃপক্ষ নির্ধারণ করবে। 1000 জনের যদি বেশি জন অ্যাপ্লাই করে তাহলে এমসিকিউ ডিরেক্ট হবে। আর যদি হুম। 1000 জনের কম অ্যাপ্লাই পড়ে তাহলে হচ্ছে ডিরেক্ট রিটার্ন হবে। তো 1000 জনের কত বেশি যে পড়ছে অ্যাপ্লিকেশন, বিশেষ করে কম্পিউটার ডিপার্টমেন্টে। আচ্ছা, আর কোনো আলোচনা না থাকলে আমরা ক্লাসে যাব এখন। কারো কোনো কথা আছে আর? আমরা এখন একটু পড়ি, এর মধ্যে থেকে যদি একটা এমসিকিউ আসে তাও হচ্ছে আগাবো। ভাইয়া, ডিপার্টমেন্টের বই সম্পর্কে কিছু বলেন। আচ্ছা, ডিপার্টমেন্টের বই হচ্ছে মানে বাজারে অনেক বই আছে। তো আমার কাছে সবগুলো বই আছে, মানে বাজারে যত বই আছে সবগুলো বই আমার কাছে আছে। হ্যাঁ, মানে সবগুলো বলতে তাও যদি বাজারে 10টা বই থাকে তা 8টা আমার কাছে আছে। তো আমি বইগুলো দেখে এবং আগেও কিনছি, মানে রিসেন্টও কিনেছি, আবার যখন আমি চাকরি পড়াশোনা করছি তখনও করেছি। কিন্তু কোনো বই সুন্দর করে গোছানো নাই। তো ওই অনুযায়ী হচ্ছে আমি আমার একটা বই পাবলিশ করতেছি, যেটা নভেম্বর 10-এ পাবলিশ হবে আশা করা যায়। আর যদি কোনো মানে ঝামেলা না হয়, সুস্থ থাকি। আর যদি সমস্যা হয় তাহলে হয়তো আরও 10 দিন পিছাতে পারে সর্বোচ্চ এটা। তো এইটা বের হবে হচ্ছে আমি বইটা এমন সাজাইছি হচ্ছে টপিক ওয়াইজ করে, যাতে এনটিআরসি এবং জুনিয়র ইনস্ট্রাক্টর মানে পিএসসি প্লাস হচ্ছে নিবন্ধন, এই দুইটা খুব সুন্দর করে কাভার করবে। তো আশা করা যায় যে বাজারে এই লেভেলের মানের অন্য কোনো বই নাই, যেরকম যতই আমি কোনো ব্র্যান্ডের নাম বলছি না, যতগুলোই আছে বাংলা বা ইংরেজি। তো স্পেসিফিক কারো পিএইচসিকে কেন্দ্র করে বা নিবন্ধনকে কেন্দ্র করে কারো কোনো বই নাই। ঠিক আছে। ম্যাক্সিমাম বই হচ্ছে ব্যাংক কেন্দ্রিক। কারণ হচ্ছে ব্যাংক ম্যাক্সিমাম হচ্ছে ব্যাংক কেন্দ্রিক, কারণ হচ্ছে এই পিএসসির তো সার্কুলার খুব কম হয়, কারণ 1000টা বই যদি ছাপায় 1000টা কেউ কেনেই না। ঠিক আছে।
1,000 কেউ কেনে না, এই জন্য পিএসসি রিলেটেড বই কেউ বানায়নি। তো আমার যে বইটা হচ্ছে এটা হচ্ছে মানে পিএসসি রিলেটেড এবং হচ্ছে নিবন্ধন রিলেটেড। নিবন্ধনে নতুন যেটা আছে সেটাতে 100 মার্ক থাকবে হচ্ছে ডিপার্টমেন্টে, ঠিক আছে? তো এই জন্য ওই অনুযায়ী করছি। আর আমার বইটা আসলে দ্রুত দেওয়ার চেষ্টা করছি, কিন্তু মানে একজন কোশ্চেন বলছে যে একটু দ্রুত দেওয়ার চেষ্টা করেন। তো দ্রুত বলতে আসলে মানুষ তো একা, এই জন্য মানে একটা ব্রেন থেকে তো বের হয় সব, একটু সময় লাগছে আর কি। হ্যাঁ, তো এখন চেষ্টা করছি যত দ্রুত করা যায় আর কি। স্যার আপনার বই কি শুধু কম্পিউটার ডিপার্টমেন্টেরই মানে ইয়া থাকবে নাকি সব মিলে থাকবে? না না, এটা শুধু ডিপার্টমেন্ট, তাও এমসিকিউ এর উপর শুধু। এটা আমার মানে ডিপার্টমেন্ট বই পাবলিশ হবে হচ্ছে মানে প্রিলি বই পাবলিশ হবে নভেম্বরের এই সামনে ফার্স্ট উইকের দিকে। আর লিখিত বই একটা আছে, ওটা ফেব্রুয়ারিতে পাবলিশ হবে, ঠিক আছে? তো এইটা শুধু ডিপার্টমেন্টের উপরেই। তবে যেরকম কোশ্চেনগুলো দিচ্ছি, যেরকম অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামারের একটা বা সহকারী ইঞ্জিনিয়ার যেটা পিএসসির, এখন এই কোশ্চেনগুলো ফুললি দিচ্ছি, ননের কোশ্চেনগুলোও দিচ্ছি আর কি এর মধ্যে, ঠিক আছে? তবে আমার ইয়েতে ব্যাংকের কোশ্চেন কম থাকবে, আর যেরকম পিএসসির কোশ্চেনগুলো বেশি থাকবে, তারপরে সাবজেক্টিভ কোশ্চেনগুলো বেশি থাকবে। স্যার আপনার ক্লাসে কবে ভর্তি হতে পারবো? মানে আমরা ইচ্ছা করলে আজকেই ভর্তি হতে পারবো। কোন ক্লাসে, মানে পেইড ব্যাচে? জি স্যার। হ্যাঁ, পেইড ব্যাচে এখন একটা হবে, আর একটা মানে আর একটা ব্যাচ হবে হচ্ছে 2 মাস পরে, ঠিক আছে? 2 মাস পরে আরেকটা শুরু হবে। তো চাইলে এখন, নভেম্বরে শুরু হতো না? হ্যাঁ নভেম্বরে? নভেম্বরে শুরু হবে, হ্যাঁ। পরীক্ষা আসলে হবে না, পরীক্ষা যে যাই বলুক, পরীক্ষা এত তাড়াতাড়ি হবে না, ঠিক আছে? পরীক্ষা যদি হয়ে যায় তাহলে সেকেন্ড ব্যাচ শুরু করব না। আর পরীক্ষা যদি না হয় তাহলে তো মানে ফার্স্ট ব্যাচ যেটা আছে, সরি, পরীক্ষা যদি না হয় তাহলে শুরু করবো সেকেন্ড ব্যাচ। আর যদি পরীক্ষা হয়ে যায় তাহলে ফার্স্ট ব্যাচ যেটা আছে সেটাই। ফার্স্ট ব্যাচে কি মানে ভর্তি চলতেছে? হ্যাঁ, ভর্তি চলতেছে, ভর্তি চলছে। তবে যারা ওটার ফার্স্ট ক্লাস ব্যাচ, কি আপনি শুরু করছেন? বুঝি নাই। বললাম ওটার কি ক্লাস আপনি শুরু হ্যাঁ, করছেন? ওটার প্রায় 10 থেকে 15টা ক্লাস হয়ে গেছে সব মিলে, হ্যাঁ। বাংলা, অঙ্ক, ইংরেজি, সরি অঙ্ক না, বাংলা, ইংরেজি, তারপর হচ্ছে ডিপার্টমেন্ট, 3টা টপিকের ক্লাস নিচ্ছি আপাতত, হুম। ঠিক আছে? তবে মানে এই পেইড ব্যাচের সুবিধা আছে যে সে মানে এখন যারা ভর্তি হবে সে চাইলে সেকেন্ড ব্যাচেও করতে পারবে, কোনো সমস্যা নেই। মানে একই এক্সট্রা টাকা লাগবে না, মানে একই টাকা দিয়ে সে ফার্স্ট ব্যাচেও করতে পারবে, সেকেন্ড ব্যাচেও করতে পারবে। না স্যার আমি নভেম্বরে প্রথম সপ্তাহে ভর্তি হতে যাচ্ছিলাম, তো যার কারণে আর কি জিজ্ঞাসা করলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু টপিকে ফিরে যাই, হ্যাঁ, মানে পড়াশোনা শুরু করে দিই। আচ্ছা, আজকের পড়াশোনার টপিক হচ্ছে, একটু অন করি। আচ্ছা, প্রথমে আমাদের আজকে ভ্যালু কি এটা মানে থাকবে, রিটার্ন টাইপ পড়াবো, তারপরে হচ্ছে রিকারশন পড়াবো, যেগুলো থেকে এমসিকিউ আসে আর কি। ওকে, আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তো? জি স্যার, দেখা যায়। ওকে, তো আজকে ভ্যালুটা কি, এটা আবার একটা এমসিকিউ আসছে বিসিএস, একটা বিসিএস এ আজকে ভ্যালুটা কি সেটার উপর আবার এমসিকিউ আসছে। তো আমরা একটু এটা ফুল মিনিংটা আগে লিখে নিই। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ওকে, আচ্ছা, এটা হচ্ছে যে এটা একটা কোড সিস্টেম যেখানে প্রতিটি ক্যারেক্টারের
অক্ষর বা সংখ্যা বা সিম্বলের আলাদা একটা ভ্যালু থাকে, মান থাকে, মান এটা নির্ধারিত, ঠিক আছে? যেরকম বড় হাতের এ হচ্ছে কত, বড় হাতের এ হচ্ছে 65। তো এটা আমরা প্রোগ্রামে কিভাবে বের করতে পারবো সেটা আমরা একটু দেখি। ওকে, তো আমরা চলে যাই কম্পাইলারে। জেনারেলদের জব কম্পিটিশনে এমন অবস্থা হয়েছে যে অনার্সে পড়া অবস্থায় বিসিএস এর প্রিপারেশন নেয়, ঠিক আছে? মানে এত কম্পিটিশন। আর একটা মোটিভেশন দেওয়ার জন্য একটা কথা বলি, যেটা হচ্ছে আমি একবার একটা বিসিএস কোচিংয়ে ভর্তি হয়েছিলাম। তো আমি পড়াশোনার সময় ক্লাসের সময় দেখি যে একটা কোনো মহিলা এক দুইজন মেয়ে বাচ্চা নিয়ে এসে ক্লাস করে। তাহলে কি কষ্ট করে পড়াশোনা করে তাহলে বোঝেন। তো এরকম ডেডিকেশন থাকতে হবে। মানে বাচ্চা নিয়ে এসে ক্লাস করা কিন্তু এত ইজি বিষয় না, তারপরেও তারা বাচ্চা নিয়ে এসে ক্লাস করে। আচ্ছা, আমরা একটা প্রোগ্রাম লিখি, কার মান আমরা দেখব, আজকে ভ্যালু আসলে আমরা দেখব। তো এইটা যদি আমি করতে চাই তাহলে আমাকে, এটা হচ্ছে ক্যারেক্টার, প্রত্যেকটা ক্যারেক্টারের একটা মান, তাহলে আমরা ক্যারেক্টার টাইপ নিব। আমরা ক্যারেক্টার এ যদি নেই, এটা যে কোনো নাম হতে পারে, এখন এর মধ্যে কি থাকবে সেটার মানটা বাড়াবে আর কি। এটা হচ্ছে সিঙ্গেল কোটের মধ্যে রাখতে হবে। কার মধ্যে রাখতে হবে, ভ্যালুটা আমার সিঙ্গেল কোটের মধ্যে, আমি কারটা চাই আর কি। ওকে, তাহলে এখন আমরা আউটপুট কিভাবে দেখব, প্রিন্টএফ পার্সেন্ট, আমি যেহেতু এই যে এর মানটা হচ্ছে কি টাইপের মান, ইন্টিজার টাইপের মান, এই জন্য আমি পার্সেন্ট দিয়ে দিলাম। এটাকে বলা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। এবার হচ্ছে আমরা কি দিব, এ দিব। তো দেখি আউটপুটটা কি আসে। আচ্ছা, ইরর আসছে, তাই না? কি ইরর আসছে, সি, আমাদের সিটা বড় হাতের হয়ে গেছিল। আচ্ছা, তাহলে এইটুকু কি আমরা বুঝলাম? এই যে আজকি ভ্যালু, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, ওরা একটা ভ্যালু সংরক্ষিত করে রাখছে প্রত্যেকটা এই যে বর্ণের জন্য, প্রত্যেকটা লেটারের জন্য, ঠিক আছে? সেটার মানটা দেখাচ্ছে। এই এরটা কত, বড় হাতের এ আসে, বড় হাতের বি আসে, সি আসে বা এফ আসে, কিভাবে হিসাব করব আমরা? তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে। 65, বড় হাতের এ মানে কত, 65। আমার যদি ছোট হাতের এ হতো, এখানে যেটা দেবো সেটাই, এইটা তো জাস্ট ভ্যারিয়েবল। এটা কত, 97। এইভাবে মাথায় রাখতে হবে। তাহলে বড় হাতের ক্যাপিটাল এর ভ্যালু হচ্ছে, ক্যাপিটাল এর ভ্যালু হচ্ছে 65। ওকে, এটুকু বুঝতে কারো সমস্যা? না স্যার। ওকে, এটা কিন্তু আসলে আমি সি পড়াচ্ছি কেন, সি পড়াতে একটু বেশি সময় লাগে আসলে। সি পড়াচ্ছি কারণ কি, সি পড়লে আসলে অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলো মোটামুটি হয়ে যায় এবং অনেক মানে যে ট্রামগুলো মানে এর সাথেই আসলে পরিচিত, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখলেই হবে। তারপরে আমরা জাভা চেষ্টা করব, জাভা করার জন্য। আচ্ছা, তাহলে আমরা যদি এখন, অনেক সময় স্পেশাল ক্যারেক্টারেরও আসে, যেরকম অনেক সময় এইটার, আমি এটার নাম দিলাম ভ্যালুয়েবলের। এটার কত,
কেউ জানেন ডলার সাইনের ভ্যালু কত? পরীক্ষা কিন্তু আসতে পারে, হ্যাঁ। 36 স্যার মেবি। 36 স্যার। 36। তো ওকে, এই জিনিসগুলো কিছু কিছু যেগুলো মানে কমন, যেরকম সবার শেষেটা জানতে হবে, জেটের কত, হ্যাঁ, ছোট হাতের জেটের কত, বড় হাতের জেট কত, এগুলো জানতে হবে, ঠিক আছে। এগুলো সবাই একটু পড়ে নিন। আমি যে আগামীকাল একটা পরীক্ষা নিতে চাইছি, আগামীকাল মেবি নিতে পারবো না এটা, আর আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার, আচ্ছা, শুক্রবার নিব, মানে পরশু নিব, ঠিক আছে। পরীক্ষাটা পরশু নিব, আগামীকালের পরীক্ষাটা পরশু হবে। ওকে, তাহলে আমরা আজকে ভ্যালুটা আমরা শিখলাম। এবার আমরা শিখবো হচ্ছে রিটার্ন টাইপ। খুবই মূল্যবান একটা টপিক, খুবই মূল্যবান। মানে এখান থেকে কোশ্চেন আসে আর কি, একটা কোশ্চেন পাওয়াই যাবে, একটা কোশ্চেন পাওয়াই যাবে, ঠিক আছে। আচ্ছা, তো রিটার্ন টাইপটা কি জিনিস আমরা একটু লিখে নিই এটা। স্যার স্ক্রিন চেঞ্জ হয় নাই। ও, স্ক্রিন চেঞ্জ হয়নি। ইন্টার স্ক্রিন দিলে অবশ্য সব দেখা যাবে, যাই হোক চেঞ্জ করে করে দিই। আচ্ছা, বড় করে নিই। আচ্ছা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না দিয়ে সিতে দিই, অনেক জায়গায় আবার অটো রিটার্ন টাইপ হয়ে যায়। ধন্যবাদ। এবং একটু মানে অনেকে বোঝে না, অনেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে কিন্তু এই রিটার্ন টাইপই বোঝে না। অনেক আছে আমার দেখা, অনেক যে গভর্নমেন্ট ভার্সিটি থেকে পড়াশোনা করছে, ইঞ্জিনিয়ারিং ভার্সিটি থেকে পড়াশোনা করছে, তারপরেও এই রিটার্ন টাইপ অনেকে বোঝে না। এটা এরকম আর কি। তো তাহলে আমরা একটু বলে নিই, সিতে আমরা যখন কোনো প্রোগ্রাম লিখি তখন তার কাজ শেষ হওয়ার পর একটি মান রিটার্ন করে বা ফেরত দেয়। সেই ফেরত দেওয়া মানের যে ডেটা টাইপ সেটাই হচ্ছে রিটার্ন টাইপ, ঠিক আছে। যদি আমরা ফাংশন অনুযায়ী চিন্তা করি তাহলে এভাবে হতে পারে, ইন্টিজার, প্রথম অক্ষর অবশ্যই ছোট হাতের হবে, অ্যান্ড ঠিক আছে। আচ্ছা, কোনো অক্ষর আবার বড় হাতের হবে না, এটা হচ্ছে ডিফল্টভাবে হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এই যে এখানে রিটার্ন কি, রিটার্ন এ প্লাস বি, তার মানে আউটপুটে আসবে কোন মানটা, এ প্লাস বির মানটা আসবে, ঠিক আছে। এবং সেটা কি টাইপের, ইন্টিজার টাইপের। ওকে, আমরা চাইলে কোনো মান রিটার্ন মানে আমরা জিরো রিটার্ন করব, মানে সাকসেসফুল রিটার্ন। জিরো রিটার্নের একটা ব্যাপার আছে, হ্যাঁ, কেউ বলতে পারবেন রিটার্ন জিরো মানে কি? মানে স্যার ওখানে কাজটা শেষ হয়ে গেছে, রিটার্ন জিরো করতেছে। আচ্ছা, আর কেউ?
স্যার এই বিল মানটা এক্সিকিউট হয়ে যাবে, এই জন্য রিটার্ন জিরো করে দিতে হবে, কারণ রিটার্ন কিছু আমাদেরকে নাই আর কি এখানে। আচ্ছা, কি আর কেউ? স্যার বেসিক্যালি এটা বোঝায় এখানে প্রোগ্রাম শেষ, সমাপ্ত আমাদের কোড। রাইট রাইট, হ্যাঁ। তো এটাই আসলে অ্যান্সার চাচ্ছিলাম। হ্যাঁ, সবার অ্যান্সার ঠিক আছে। তো মেইনলি এটা পরীক্ষায় আসে যে রিটার্ন জিরো বলতে কি বোঝায়। তাহলে রিটার্ন জিরো মানে হচ্ছে, মানে এখানে আমাদের প্রোগ্রামটা সাকসেসফুলি, সফলভাবে আসলে শেষ হয়েছে, এটা আর কি বোঝাবে। ওকে, এটা কিন্তু একটা এমসিকিউ, আমার পরীক্ষাতেও এটা থাকতে পারে। এবং হচ্ছে জিরো থাকলে এটা আসলে নির্দেশ করে যে কোনো এরর হয়নি, বা অপারেটিং সিস্টেমের কাছে এটা একটা সাকসেস স্ট্যাটাস হিসেবে যায় আর কি। ঠিক আছে, ওকে। আর রিটার্ন ওয়ানের অর্থ কি? রিটার্ন ওয়ান, আচ্ছা, এগুলোর আসলে আলাদা কোড, আলাদা কোড আছে। তো ওয়ান মানে অনেক সময় রিটার্ন, যে মানে আমি যেটা দিচ্ছি সেটাই আসবে রিটার্ন, এরকম না। অনেক সময় ভুল হলে রিটার্ন ওয়ান চলে আসতে পারে। হতে পারে যে এটা এরর দিয়ে শেষ হয়েছে, এরকম হতে পারে। ঠিক আছে, আমাদের কোড সাকসেসফুল না। হ্যাঁ, কোড সাকসেসফুল না, এরকম। ঠিক আছে, জি ওকে। স্যার, ওইটা বেসিক্যালি স্যার 0 আর 1 এর মতো, এস এন্ড নো। হ্যাঁ, ওকে। তাহলে আমরা, আচ্ছা, এখন আমরা যদি কোনো মান রিটার্ন করতে চাই, তাহলে আমরা কোন টাইপের ডেটার মান রিটার্ন করতে চাচ্ছি? ইন্টিজার, ক্যারেক্টার, নাকি হচ্ছে ফ্লট, নাকি ডাবল, নাকি আমরা যদি এখন কোনো মান রিটার্ন করতে না চাই, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের এখানে ফাংশনের নাম দিতে হবে হচ্ছে ভয়েড। ভয়েড, আমরা যদি কোনো মান রিটার্ন করতে না চাই, তাহলে আমরা এখানে দেব হচ্ছে ভয়েড। তখন সেক্ষেত্রে এটা অন্যরকম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ভয়েড কেন ব্যবহার করা হয়? রিটার্ন না করতে চাই, ফাংশন রিটার্ন না করতে চাইলে। কোনো কিছুর মান আমরা রিটার্ন না করতে চাইলে। তো এখন আমরা একটু মানে কি কি রিটার্ন টাইপ হতে পারে সেটা নিয়ে একটু লিখে ফেলি। তাহলে কি কি রিটার্ন টাইপ হয়? ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লট, আসলে ডেটা টাইপ যেগুলো সেগুলো। হ্যাঁ, ভয়েড, পয়েন্টার হয়। ঠিক আছে, আচ্ছা। কোনটা কোনটা রিটার্ন টাইপ হতে পারে এইগুলো একটু লিখে নেন সবাই। আচ্ছা, পয়েন্টারটা আজকে টপিকে আছে। পয়েন্টার, হ্যাঁ, পয়েন্টারটা আছে। পয়েন্টারটা তারপরে একটু আলোচনা করি যে পয়েন্টার ইউজ করা হচ্ছে ডেটার ঠিকানা নির্দেশ করার জন্য। কি জন্য? বা ঠিকানা সেটা। ঠিক আছে, মানে আমাদের কিন্তু ট্রামগুলো বুঝতে হবে যে মেমোরি অ্যাড্রেস আবার ঠিকানা দুইটা কি এক জিনিস না আলাদা জিনিস, সেগুলো কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, ফিরোজা। স্যার, ওইটা যদি আরেকটু বলতেন, রিটার্ন টাইপ হয় যে ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল, ভয়েড কেন ওখানে দিলেন? এর আগে যে লিখলেন রিটার্ন করতে না চাইলে ভয়েড দিতে হয়। হ্যাঁ, এটাও একটা রিটার্ন টাইপ, এটা একটা ভয়েড রিটার্ন টাইপ। ঠিক আছে, এটা হচ্ছে যে আমরা তো সবসময় একটা রিটার্ন টাইপ দেই। রিটার্ন টাইপ কি কি হতে পারে? ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লট, ডাবল। তারপর হচ্ছে যদি কোনো মান রিটার্ন করতে না চাই, সেটাও একটা রিটার্ন টাইপ, যে আমি কোনো মান রিটার্ন করতে চাই না। ঠিক আছে, তো সেটা হচ্ছে আচ্ছা স্যার, ঠিক আছে, বুঝছি। আচ্ছা, আমরা যদি কখনো ডেটার ঠিকানা রিটার্ন করতে চাই, তাহলে কি দেবো? আমরা পয়েন্টার ইউজ করব। ঠিক আছে, তখন আমরা ইউজ করব হচ্ছে পয়েন্টার। আচ্ছা, এবার তাহলে রিটার্ন টাইপ থেকে কিছু জিনিস বোঝা গেল।
আসলে এগুলো তো আসলে একদিনের বিষয় না, অনেক আসলে লং ডিটেলস যখন লিখিত পড়ানো হবে তখন হচ্ছে আরও অনেক ভেঙে ভেঙে করানো হয়। আসলে সময় মানে অনেকের এত প্রেশার হয়ে যাচ্ছে যে বলতেছে যে এই পরীক্ষা ডিসেম্বরে হবে, যদিও এরকম হবে না, তারপরে বলতে ডিসেম্বরে হবে, ডিসেম্বরে হবে। তো এই জন্য ভাষাভাবে পড়ায় যাচ্ছি। ওকে, এবার আমরা একটু রিকার্সিভ ফাংশন, তবে পিএসসিতে জুনিয়র ইনস্ট্রাক্টর বা এই যে টিটিসির যে ইনস্ট্রাক্টর হয় বা এগুলোতে আসলে অত জটিল কোশ্চেন হয় না, কিছু প্রোগ্রামিং থেকে বিশেষ করে কিছু কোশ্চেনটা হয় হচ্ছে নেটওয়ার্কিং থেকে আসে কিছু কোশ্চেন, তারপরে হচ্ছে ডেটা স্ট্রাকচার থেকে কোশ্চেন আসে। আমরা যখন ওই ক্লাসগুলো দেখব তখন আসলে বুঝতে পারবো। এখন অনেক সময় প্রশ্ন আসে রিকার্সিভ ফাংশন কি, বা রিকারশন কি, এই ডিরেক্ট এইরকম কোশ্চেনই আসে, যে ফাংশন নিজে নিজে কল করে তাকে কি বলা হয়? রিকার্সিভ বলা হয়। ঠিক আছে, তো এগুলো এইভাবেই আসে। তারপরে এইগুলোর ডিটেলস কিছু জিনিস আছে, সেটা হচ্ছে আচ্ছা, রিকার্সিভ ফাংশন দিয়ে কেউ কখনো ফিবোনাক্সি সিরিজ করেছেন? আচ্ছা, ওকে, আমরা একটু তাহলে লিখে লিখে ফেলি। যখন কোনো ফাংশন নিজেই নিজেকে কল করে তখন তাকে রিকারশন বলে, রিকার্সিভ ফাংশন বলে, রিকার্সিভ ফাংশন বলে। আর এই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে রিকারশন, নিজে নিজেকে কল করার প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে রিকারশন। ওকে, তো আসলে দেখা যায় যে টপিকগুলো সহজ, কিন্তু পরীক্ষার হলে কি হয়, এই যে না পড়ার কারণে ভুল করে, কারণ ওই একটা যদি মানে ভুল অ্যান্সার দেয় নেগেটিভ মার্কিং যাবে, ওই ভয়েই সহজ জিনিস অনেকে ভুল করে। ঠিক আছে, একদম জানা জিনিস, কিন্তু মনের মধ্যে তখন কনফিউশন ঢুকে গেছে, কোনটা হবে, এটা হবে না এটা হবে, এটা হবে না এটা হবে, এভাবে 2 মিনিট চলে যায়, তখন মনে করে থাক এটা অ্যান্সারই করবো না। এই জন্য সবসময় টপিক ঝালাই করতে হবে। আচ্ছা, এটা দুই ধরনের একটা রিকারশন আছে, একটা হচ্ছে যে রিকার্সিভ ফাংশন দুই ধরনের আছে, একটা হচ্ছে ডিরেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট। এখান থেকে কোশ্চেন আসতে পারে, ডিরেক্ট রিকারশন আর একটা হচ্ছে ইনডিরেক্ট। তো ডিরেক্টটা কি? ডিরেক্ট হচ্ছে যে মানে ফাংশন ডিরেক্ট নিজেকেই কল করে সে, হ্যাঁ, ডিরেক্ট নিজেকে কল করে। আর ইনডিরেক্টটা হচ্ছে একটা ফাংশন আরেকজনকে কল দেয়, আবার সেইটা আবার হচ্ছে প্রথম ফাংশনে কল দেয়। ঠিক আছে, যদি এরকম হয় যদি এরকম এ বি কে কল দিল, সরি, এ বি কে কল করলো, আবার বি আবার কি করবে, এ কে কল করবে, এই যে প্রসেসটা, সেটা হচ্ছে যে ইনডিরেক্ট রিকারশন। ওকে, বোঝা গেল? আচ্ছা, একটা কোশ্চেন পরীক্ষায় আসে, রিকারশন আসলে কোন ডেটা স্ট্রাকচারের উপর নির্ভরশীল, কে বলেন তো? রিকারশন কোন ডেটা স্ট্রাকচারের উপর নির্ভরশীল বা কোন ডেটা স্ট্রাকচার নিয়ে কাজ করে? সেটা হচ্ছে স্ট্যাক। এটা পরীক্ষায় আসে, কি? স্ট্যাক। ওকে, তো আমরা যে ডেটা স্ট্রাকচার যখন পড়বো তখন আর একটু ক্লিয়ার হব। এটা মাথায় রাখেন, মুখস্থ করে ফেলেন এখন, যে রিকারশন হচ্ছে স্ট্যাক নিয়ে কাজ করে।
আচ্ছা, আরেকটা কোশ্চেন আমি একটু দিয়ে রাখি, এটা যদিও এখন বোঝানো আসলে পসিবল না, তারপরে আমি এটা দিয়ে রাখি, পরীক্ষা যদি আসে। ইনফিনিট রিকারশন, এটা আমার বই থেকে দিচ্ছি আর কি। ইনফিনিটিভ রিকারশন কখন হতে পারে আর কি, ঠিক আছে? আচ্ছা, প্রশ্নটা হচ্ছে, বাংলা করে নিই। এটা আসলে এটার উপরে এখন আমি ব্যাখ্যা দিব না, আমি জাস্ট কোশ্চেনটা দিই যাতে সবার উপকার হয় আর কি। যদি বেস কেস না হয় এটা মুখস্থ করে ফেলেন, জাস্ট আমি 4টা অপশন দিই। কম্পাইল এরর, তারপর হচ্ছে রান টাইম এরর, এর মধ্যে কিছু থাকতে পারে, সেটা হচ্ছে সেগমেন্টেশন। আচ্ছা আচ্ছা, লিখে নিই। আচ্ছা, এটার অ্যান্সার আমি দিব না, আপনারা অ্যান্সারটা বের করবেন, তখন এটা একটু স্টাডি হয়ে যাবে আর কি। মানে এই যে পড়াচ্ছি এখান থেকে একটা এমসিকিউ যদি আসে, মানে ধরলাম পুরো ক্লাস থেকে, ওটা যদি সবাই ভালো করে পারে তাহলে আমার ক্লাসটা হচ্ছে সাকসেস আর কি। ওকে, তাহলে এইটা একটু এটা স্টাডি করবেন নিজে নিজে, ঠিক আছে? এখন আমরা একটু পয়েন্টার নিয়ে আলোচনা করব। হ্যাঁ, কেউ কিছু বলেন। স্যার, ইনফিনিটি হচ্ছে রিকারশন কখন হতে পারে সেটা কি একটু বললেন আপনি, নাকি আমি মিস করলাম? না, ওইটা আসলে এটা ইনফিনাইট। ইনফিনিটি রিকারশনের পার্ট, ওটা আসলে বলি নাই আসলে, অনেক বোঝাতে হবে তো এই জন্য আমি জাস্ট বললাম যে এটা ইনফিনিটি রিকারশনের একটা এমসিকিউ। এটা যদি রিকার্সিভ ফাংশন বেস কেসে না থাকে তাহলে কি হবে, ঠিক আছে? তো ইনফিনিটি রিকারশন কি সবাই একটু স্টাডি করে নিন, আমি জাস্ট একটু টপিকগুলো বলে দিচ্ছি। তবে গ্রুপে যদি 500 জন হয় তাহলে আমি ডিপার্টমেন্ট সিলেবাস দিয়ে দেবো সুন্দর করে। মানে অল্প জন হলে মানে ক্লাস নিয়ে যে কতজন, মাত্র 28 জন 29 জন হচ্ছে মানে জয়েন করছে, আমি আশা করি অন্তত এখানে গ্রুপে 200 জন প্রায় আছে, আমার পেইড ব্যাচের 40 জনের 50 জনের মতো আছে, অন্তত পক্ষে 100 জন সব মিলে তো জয়েন করা উচিত ছিল। তো এত কম মানে এনার্জি এত কমে গেছে সবার, এখন এই অবস্থা হলে তো শীত পড়লে বোঝাই যাবে যে এদের এনার্জি লেভেল শেষ। স্যার, আর 2 মিনিট আছে, আপনি কি আবার লিঙ্ক দিবেন? আচ্ছা, আমি হচ্ছে জাস্ট পয়েন্টারটা একটু বুঝিয়ে দিই, হ্যাঁ? ওকে, তাহলে পয়েন্টারটা কি? পয়েন্টারটা হচ্ছে যে আহ, কোনো মেমোরি, কোনো ভ্যালু ডেটার আসলে অ্যাড্রেসকে ধারণ করে, ঠিক আছে? লিখে দিই। আচ্ছা, আমি পয়েন্টটা একটু 5 থেকে 10 মিনিট পড়াবো আমি, কেটে দিয়ে নতুন লিঙ্ক দিচ্ছি। ওকে।
আচ্ছা, যাদের টাকা পয়সার সমস্যা তারা কি করবেন, টিউশনি করাবেন, টিউশনি করে করে পড়াশোনা করবেন, ঠিক আছে? তো আপাতত কোনো জবে ঢোকার দরকার নাই, কারণ প্রাইভেট জবগুলোতে একটু বেশি প্রেশার দেয়। তো যারা চিন্তা করছেন যে হ্যাঁ একটু জবে ঢুকি, তো আপাতত জবে ঢোকার দরকার নেই, টিউশনি করে 1-2 হাজার টাকা যা ইনকাম হয় ওটা দিয়ে চলবেন, বইটই কিনবেন, নেট টেট কিনবেন, এই। ওকে, পরবর্তীতে বেশি টাকা ইনকাম যখন করবেন তখন ভালোভাবে চলবেন। আচ্ছা, পয়েন্টার লিখে দিই আমরা। পয়েন্টার হলো, পয়েন্টার নিজেও একটা ভেরিয়েবল। পয়েন্টার পড়াবো, তারপরে আমরা কল বাই ভ্যালু এবং কল বাই রেফারেন্স। হ্যাঁ, আমাকে আমার একটা পিএইচডির ভাইভাতে ধরেছিল কল বাই ভ্যালু কি, কল বাই রেফারেন্স কি। এটা আবার না পারা যাবে যদি পয়েন্টার না পড়ি, তাহলে এটা কিন্তু পারা যাবে না। এই জন্য আমি একটু আগে পয়েন্টার পড়াচ্ছি, তারপর এটা পড়াবো। আচ্ছা, আর একটা কথা বলে নিই, এই যে আমি সংখ্যাগুলো লিখে দিচ্ছি, ঠিক আছে? তো এইগুলো কিন্তু মানে ভাইবা প্রশ্ন। তো যারা চালাক মানুষ তারা এগুলো সুন্দর করে নোট করবে এবং ভাইবার জন্য জাস্ট একবার রিভাইজ করে দিলেই হয়ে গেলো। এগুলো আমার ভাইবা থেকে পড়াচ্ছি। আচ্ছা, তাহলে পয়েন্টার কি? পয়েন্টার হলো একটি ভ্যারিয়েবল যা অন্য ভ্যারিয়েবলের মেমোরির ঠিকানাটাকে কি করে, সংরক্ষণ করে। সাধারণ ভ্যারিয়েবল কি করে, মান রাখে, ভ্যালু রাখে, কিন্তু পয়েন্টার কি করে, অ্যাড্রেস রাখে। এটা একটু লিখে নিই, সাধারণ, তাহলে ভালো মনে থাকবে। আবার সাধারণ ভ্যারিয়েবল মান রাখে, আবার মান সম্মান ভাবেন না কেউ, এটা জাস্ট ভ্যালু, ঠিক আছে? পয়েন্টার ভেরিয়েবল ঠিকানা রাখে বা অ্যাড্রেস রাখে। পরীক্ষায় এই যে অ্যাড্রেস এবং ঠিকানা এরকম উল্টাপাল্টা করে দিলে পরীক্ষার চারটা অপশন দেখে মাথা গরম হয়ে যায়। কী ব্যাপার, অ্যাড্রেস হবে না কি, অ্যাড্রেস পড়ছিলাম তো ঠিকানা, তো এই অ্যাড্রেস আবার কি ওই ঠিকানা আবার মিল কিনা, মানে এইটা নিয়ে টেনশন করে। তো এই জন্য ক্লাস করাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ক্লাসে এই জিনিসগুলো আসলে একদম ভালোভাবে বোঝানো হয় আর কি। তো সাধারণ ভ্যারিয়েবলটা কি করে, মান রাখে, কিন্তু পয়েন্টার ভ্যারিয়েবলটা কি রাখে, অ্যাড্রেস রাখে, ঠিক আছে? এখন পয়েন্টার ভ্যারিয়েবল ডিক্লারেশন একটা ওই রুলস আছে, সেটা হচ্ছে যে প্রথমে ডেটা টাইপ হবে, তারপরে হচ্ছে এরকম একটা স্টার বা অ্যাস্টোরিক্স সাইন হবে, বা গুণ চিহ্ন যাই বলেন, পয়েন্টার ডেটা টাইপ পয়েন্টার নেম। ওকে, যারা 2010 প্রবিধানে তারা হয়তো সি প্রোগ্রামিং পড়ছে, কিন্তু যারা 2016 তারা তো সি পড়েনি। 2016-তে কি সি ছিল না, মনে হয় ছিল না স্যার। ছিল না। তো যারা 2010-এ পড়েছে 10 প্রবিধানে, তাদের হয়তো বয়স আছে মাত্র 1 বছর বা 2 বছর, হয়তো এই 32 ইয়ার্স করছে দেখে হয়তো অ্যাপ্লাই করতে পারছে, এটা হতে পারে। 2010 প্রবিধানের যারা ম্যাক্সিমাম। আচ্ছা, তাহলে ডেটা টাইপ পয়েন্টার নেম, ঠিক আছে? যদি এরকম হতো, প্রথমে ডেটা টাইপ হবে ইন্টিজার, তারপরে পয়েন্টার, এরকম পি, ঠিক আছে? এটা ইন্টিজার টাইপের, ফ্লট দিলে ফ্লট টাইপের, ওকে। তারপরে হচ্ছে ক্যারেক্টার দিলে ক্যারেক্টার টাইপের। অনেকে কিন্তু এটাকে চার বলে, হ্যাঁ, চার না, কিন্তু এটা উচ্চারণ কি, কার, ওকে। আচ্ছা, এখন হচ্ছে যেটা বিষয় সেটা হচ্ছে এই সাইনটার নাম কি এই জায়গাটাতে, এটা আমাদের জানতে হবে। আর এই ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে এই যে অ্যান্ডটা, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে, এটার নাম হচ্ছে, ভালো করে লিখে রাখেন সবাই, অ্যাড্রেস অফ অপারেটর। কি
অ্যাড্রেস অফ অপারেটর, আর এই যে এইটা সরি, এটা আবার কি হলো, এটার নাম হচ্ছে ডিফারেন্স অপারেটর। ডিফারেন্স ওই এটা না কিন্তু ডিফারেন্স, হ্যাঁ। আচ্ছা, আমার ভয়েস হয়তো ঠিক মতো বোঝা যাচ্ছে না, একদম কাশি হয়ে গেছে তো, গলা বসে গেছে। তাহলে এইটার কাজ হচ্ছে এই যে এইটার কাজ হচ্ছে, অ্যান এর কাজ হচ্ছে কি, আমরা লিখে দেই, পরীক্ষায় আসে। আচ্ছা, এটা হচ্ছে কি করে, ভ্যারিয়েবলের অ্যাড্রেসটাকে বের করে। আর এইটা এই যে এই ডিফারেন্স অপারেটরটার কাজ কি, এ আসলে করে কি, ওই ঠিকানায় যায় যে সেটা মানটা নিয়ে আসে। ঠিক আছে, এটার পার্থক্য এটা বলা যায়। অনেক সময় বুয়েটের প্যাটার্নের কোশ্চেনগুলোতে এরকম দেয় যে এই দুটোর মধ্যে পার্থক্য কি। ঠিক আছে, তো অ্যাড্রেসগুলো কিভাবে কীরকমভাবে থাকে, অ্যাড্রেস এরকম অনেকগুলো সংখ্যা থাকে, এক্স এক্স এ বি সি 1 2 এরকম একটা হচ্ছে লোকেশন থাকে আর কি। ঠিক আছে, এটা ইচ্ছা মতো অনেক সময় হয়ে যায়। রিটার্নের সময় যদি আমি ফ্রিতে কিছু ক্লাস নিই, তখন আমি একদম প্রোগ্রাম করে দেখাবো। আসলে এখানে প্রোগ্রাম করতে গেলে একটা প্রোগ্রামে 40-30 মিনিট চলে যায় বোঝাতে বোঝাতে। আচ্ছা, এখন আমরা একটু দেখি হচ্ছে, এইসব প্রোগ্রাম তো স্যার 1 ঘন্টা নিলেও স্যার বলে বোঝানো শেষ করা যাবে না। শেষ করা যাবে না, হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমি জাস্ট কিছু ভাষা ভাষা পড়াচ্ছি আর কি, যে এই মানে তবে পিএসসিতে আসলে মানে বিশেষ করে 10ম গ্রেডের পরীক্ষায় আসলে অত ডিপলি দিবে না, ব্যাংকের চাকরিগুলোতে বেশি ডিপলি দেয় আর কি। যদিও আমি কোনোদিন ব্যাংকের মানে পরীক্ষা দেইনি, মানে কখনো ইন্টারেস্ট ছিল না আর কি, তো যা অনেকের পছন্দ থাকতে পারে, সেটা যার নিজস্ব ব্যক্তিগত বিষয়। কিন্তু ব্যাংকের চাকরিগুলোতে আমি কোশ্চেন দেখি, তো ব্যাংকের চাকরিগুলোতে বেশি ডিপলি কোশ্চেন হয় আর কি। মানে এত ক্যান্ডিডেট, মানে যারা যারা এই যে রুয়েট বুয়েট, এরা তো কোথায় আর চাকরি করবে, ব্যাংকের চাকরি বেশিরভাগ করে। ঠিক আছে, তো এই জন্য অনেক মানে কঠিন দেয়। এই জন্য যারা ডিপ্লোমা করে আবার প্রাইভেটে বিএসসি করে, তারা তো আর তাদের সাথে কম্পিটিশন করতে আসলে পারে না সহজে। পারে না এরকম না, কিন্তু তাদের সাথে কম্পিটিশন করতে হলে আবার অনেক পড়াশোনা করতে হয়। ঠিক আছে, তো আজকে এখন আমরা দেখবো হচ্ছে কল বাই ভ্যালু এবং কল বাই রেফারেন্স, এই দুইটা দিয়েই টপিক দিয়েই আজকের ক্লাস শেষ করব। ওকে, এই কোশ্চেনটা আমাকে একটা ভাইভাতে পিএইচডির একটা ভাইভাতে আমাকে ধরেছিল, তা আমি সুন্দর করে অ্যান্সার দিছি আর কি। মানে আমি তো আসলে অনেকদিন ধরে পলিটেকনিকে পড়াইছি, প্রায় 13 বছর, তো এই জন্য মানে এই টপিকগুলো আমার কাছে খুবই সোজা লাগছে। আর আমি যখন ডিপ্লোমা করি তখনও আমার এই সি ছিল আর কি। আচ্ছা, আমরা এখন লিখি, যখন আমরা ফাংশনে
আচ্ছা আমরা যখন আচ্ছা প্রথমে আমরা হচ্ছে কল বাই ভ্যালু নিয়ে আলোচনা করছি। আমরা যখন ফাংশনে কোনো ভ্যারিয়েবল পাঠাই তখন আসল মানের একটা কপি যায় আর কি, একটা মান যায়, ডিরেক্ট একটা ভ্যালু যায়, ঠিক আছে? তো এই যে ভ্যালু যায়, মান যায়, সেটা হচ্ছে কি কল বাই ভ্যালু, ঠিক আছে? যখন মান যায়। আর কল বাই রেফারেন্সটা কি? রেফারেন্সটা হচ্ছে যে ডিরেক্ট অ্যাড্রেস যায়, মান যায় না, কি যায়? অ্যাড্রেস যায়। আচ্ছা এই এটার একটা প্রোগ্রাম আমরা দেখি, তাহলে একটা ভালোভাবে ক্লিয়ার হবো। ধরি আমাদের যদি কোনো একটা প্রোগ্রাম বানিয়ে ফেলি। আচ্ছা যেহেতু লিখছি একটু বুঝাই। আচ্ছা আচ্ছা ইন্টিজার a ইকুয়াল টু 10 আমরা এটা দেই। ফাংশন যদি আমরা কলে যাই, এটা অনেক বড় প্রোগ্রাম, তারপরে আমি জাস্ট একটু বোঝাচ্ছি। ধরলাম অ্যাড, সরি আচ্ছা চেঞ্জ নাম দিই, এমনি এটা একটা যে কোনো নাম দিতে পারে। আমি এই জায়গায় ডিরেক্ট, এটা একটা ফাংশন কলিং, এখানে ডিরেক্ট আমি কি দিলাম? ভ্যালু দিলাম। এই যে একটা ভ্যারিয়েবল বসালাম, এই যে এটা হচ্ছে কল বাই ভ্যালু। এটা আমি ভ্যালু দিয়ে কল করলাম। এ এ মানে কত? 10, তাই না? এটা আমি কল করলাম, এটা হচ্ছে কল বাই ভ্যালু। আর রেফারেন্সটা কি? রেফারেন্সটা হচ্ছে অ্যাড্রেস যাবে। কি যাবে? অ্যাড্রেস যাবে। এটা উপরে আরও পয়েন্টার নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা যদি একটু দেখি, ধরলাম ইন্টিজার এক্স, আচ্ছা এরকম হতে পারে। তো এটা রান করলে কিন্তু রান করবে না, এখানে অনেক কিছু, অনেক লাইন গ্যাপ দিছি। এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে এখানে আমার কি, এটা পয়েন্টার, ঠিক আছে? এটা কিন্তু আমার এটা, এখানে এই যে পয়েন্টার, আমি এটা পয়েন্টার হিসেবে ডিক্লেয়ার করছি। আচ্ছা এখন এই ক্ষেত্রে আমার কি আসবে? এর মানে যদি আমার 10 দেই, এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা অ্যাম্পারসেন্ট বা এই অ্যান্ড সাইনটা দিতে হবে, ঠিক আছে? এই যে এখানে অ্যান্ড সাইন দিলাম, মানে এটাই হচ্ছে কল বাই রেফারেন্স, মানে অ্যাড্রেস দিলাম। এটা এটা কি করে? অ্যাড্রেস সংরক্ষণ করে। বুঝতে পারছেন? এই জাস্ট এতটুকু বোঝেন। পরীক্ষায় আসলে এমসিকিউ পরীক্ষায় এর সাথে আসবে না। যারা যারা মানে ভাইবা রিটেনে টিকবে, ভাইবার জন্য আমি অন্তত 3-4টা ফ্রি ক্লাস নেবো, সমস্যা নেই। আর রিটার্ন করলে এটা এগুলো অটোমেটিকভাবে ক্লিয়ার হয়ে যাবে। এতটুকু শুধু বোঝেন যে কল বাই রেফারেন্সে কি যায়। এই এমসিকিউ আসতে পারে, কল বাই রেফারেন্সে আমাদের যেটা যায় সেটা হচ্ছে অ্যাড্রেস চাই, ঠিক আছে? ও আমি এটা লিখে দিই না। আচ্ছা এটা হচ্ছে কল বাই ভ্যালু। আচ্ছা এটুকু উঠানো হয়েছে সবার?
জি স্যার। আচ্ছা, আমি একটু একটা লাইন একটু কপি করে দিচ্ছি এক জায়গা থেকে। আচ্ছা, আমি লিখে দিই। একটা পার্থক্য আছে আর কি কল বাই ভ্যালু এবং কল বাই রেফারেন্সের মধ্যে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আসলে যেটা হয় সেটা হচ্ছে যে আম, যদি কল বাই রেফারেন্সে আসলে অ্যাড্রেস পাঠানো হয়, এই জন্য যদি মান চেঞ্জ করা হয় তাহলে হচ্ছে সব কিছু চেঞ্জ হয়ে যায় আর কি, এরকম একটা ব্যাপার। আচ্ছা, আমি এটা লিখে লিখে আচ্ছা কপি করে নিয়ে দিচ্ছি আমি, 1 মিনিট একটু। আচ্ছা, এইটুকু একটু লিখে নেন সবাই। সবাই লিখে নেন। কল বাই ভ্যালুতে যদি এখানে হচ্ছে ভ্যারিয়েবলের মানের কপি পাঠানো হয়, তাই ফাংশনের ভেতরে মান বদলালেও আসল ভেরিয়েবলের যে মান সেটা কিন্তু বদলায় না। কিন্তু কল বাই রেফারেন্সে ভ্যারিয়েবলের অ্যাড্রেস পাঠানো হয়, তাই ফাংশনের ভেতরে যদি মানে কোনো মান বদলায় তাহলে আসল ভ্যারিয়েবলের মানও বদলে যায়। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, এবং ভাইভাতে আমাকে এই কোশ্চেনটাই করছিল যে কোনটাতে আসলে মানটা চেঞ্জ হয়ে যায়। আমাকে বলছে ভাইভাতে ডিরেক্ট লিখতে দিছিল যে হচ্ছে আপনি কল বাই রেফারেন্স এবং কল বাই ভ্যালুতে একটা প্রোগ্রাম লিখেন, ঠিক আছে? তখন আমি লেখার পরে আমাকে আবার প্রশ্ন করছে যে কোনটাতে আসলে আসল ভ্যারিয়েবলের মানটা চেঞ্জ হয়ে যায়। তখন আমি বলেছিলাম যে কল বাই রেফারেন্সে আসল ভ্যারিয়েবলের মানটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? তো এগুলো যখন লিখিত করবেন তখন আরও ক্লিয়ার হবে। তো আজকে এই পর্যন্তই ক্লাস উঠানো হয়েছে। ওকে স্যার। স্যার আপনি তাহলে স্যার আপনার স্প্রেডশিটটা আপনি শেয়ার করে দিয়ে দিন না হয় আমাদের সাথে। আচ্ছা, ঠিক আছে, এটা দিয়ে দিব। ওকে। ওকে স্যার, আর থ্যাংক কারো ইউ স্যার। আমি 2 মিনিট নিব, আর কারো কোনো প্রশ্ন থাকলে পড়াশোনা রিলেটেড বা মানে হচ্ছে স্যার আপনি যে বই পাবলিশ করতেছেন ওইটা কি শুধুমাত্র জুনিয়র ইনস্ট্রাক্টরের জন্য বা যারা নাকি অন্য বিষয়গুলোতে তারা দিতে পারবে? অন্য বিষয়গুলো দিতে পারবে। বিষয়টা হচ্ছে ফোকাসড হচ্ছে জুনিয়র ইনস্ট্রাক্টর বা মানে পিএসসি আর কি, পিএসসির যে মানে ডিপার্টমেন্ট মানে আইটি রিলেটেড যে পোস্টগুলো হয়, ঠিক আছে? মানে সেটা ইনস্ট্রাক্টর হতে পারে, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার হতে পারে, সাব মানে তারপরে হচ্ছে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হতে পারে, এইটার উপর বেস করে আর কি। আর এখন তো স্যার অনেকে আছে স্যার দুইটাতে করছে, প্রায় অনেকে করছে স্যার হেডমাস্টার প্রাইমারিতে, আবার কেউ করছে জুনিয়র ইনস্ট্রাক্টর। তো তারা যদি বহুত সিলেবাস যদি কমপ্লিট করতে চায় তাহলে স্যার মানে কিভাবে কি করতে পারে স্যার? বেস্ট আচ্ছা, ওয়েটা কি? প্রাইমারি তার মানে প্রাইমারি হচ্ছে তার মানে গ্রাজুয়েশন যারা করছে তাদের যারা তো প্রাইমারিতে করতে পারছে, ডিপ্লোমারা তো হ্যাঁ, প্রাইমারিতে করতে পারে না, হ্যাঁ। আমি ওইটাই জান। আচ্ছা, এখন প্রিপারেশনটা হচ্ছে যে প্রাইমারি তো অন্য সিলেবাস একদম, মানে এই নন ক্যাডারের সাথে 3টা টপিক মিল আছে। একটা হচ্ছে ইংরেজি, বাংলা, আর হচ্ছে সাধারণ জ্ঞান, এটা মিল আছে। আর ওখানে তো এক্সট্রা ভাবে পড়তে হবে ম্যাথ, তারপর বিজ্ঞান, মেবি এই 5টা মেবি, তাই না? কেউ যদি একটু হেল্প। ওইটা স্যার আমি আপনাকে আউট অফ দ্য টপিক জিজ্ঞেস করতেছি, যদি এমন কোন মানে কিছু সাজেশন আছে কি স্যার আপনার কাছে যে ওই নন ক্যাডারে ওইটা পড়া যাবে? কোনটা? হেডমাস্টার? হ্যাঁ 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 স্যার। আচ্ছা, আসলে মানে সাজেশনের কিছু নাই, আসলে সবই পড়তে হবে ওরকম তো কিছু নাই আসলে, প্রত্যেকটা টপিক। আর ওইটাতে অনেক কম্পিটিশন বেশি হেডমাস্টারে, বরঞ্চ জুনিয়র ইনস্ট্রাক্টরের কম্পিটিশন কম, ঠিক আছে? তো একদম আমি আমি বলি সবসময় যে প্রিপারেশন নিবেন হচ্ছে একদম A to Z, মানে শুরু থেকে শেষ পর্যন্ত, মানে একদম জিরো লেভেল থেকে পড়া একদম কমপ্লিটলি। তাহলে 1 বছর পরে যেও পরীক্ষা দিলে পারবেন, ঠিক আছে? তো প্রিপারেশন কখনো গ্যাপ রেখে দিবেন না কেউ, বুঝতে পারছি স্যার। ঠিক আছে? আর জুনিয়র ইনস্ট্রাক্টর আর
প্রাইমারি হেডমাস্টার, তো মোটামুটি সাবজেক্টগুলো মিল আছে, একটা নিলে 60% প্রিপারেশন অটোমেটিক হয়ে যাচ্ছে। তো অবশ্যই কেউ কখনো শর্টকাট চিন্তা করবেন না, চাকরির ক্ষেত্রে কখনো শর্টকাট চলে না, ঠিক আছে? কেউ কখনো চিন্তা করবে না যে শুধু একটা গাইড পড়লাম, আমি এই জব সলিউশন পড়ে পড়ে যেগুলো বোর্ডে আসছে এগুলো পড়ে পড়ে দিব, এইটা কখনোই করবেন না, ঠিক আছে? এই পুরো টপিক ভালো করে পড়াশোনা করতে হবে, তারপরে হচ্ছে পরীক্ষা দিতে হবে। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আদাব স্যার।